ইরাকি মিলিশিয়া ও হুথিদের বার্তা, জর্ডান ঘুরে ইসরায়েলে পৌঁছাবো, সীমান্তে ইসরায়েলের নতুন ভয়। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এবার আলোচনার কেন্দ্রবিন্দু গাজা নয়, লেবানন নয়, জর্ডান। বহু বছর ধরে যেটিকে ইসরায়েল শান্তির সীমান্ত মনে করত, সেটি রূপান্তরিত হয়েছে একটি নতুন নিরাপত্তা ফ্রন্টে। প্রশ্ন হচ্ছে, হুট করেই কেন জর্ডান সীমান্ত এত ভয়ঙ্কর হয়ে উঠল? আর কেন ইরাকি মিলিশিয়া ও ইয়েমেনের হুথিরা এখন দাবি করছে আমরা জর্ডান ঘুরে ইসরায়েলে পৌঁছে যাব? পটভূমি, যে সীমান্ত একসময় শান্ত ছিল। 1994 সালের শান্তি চুক্তির পর ইসরায়েল ও জর্ডান সীমান্ত বহু বছর খুবই শান্ত ছিল। এতটাই শান্ত যে ইসরায়েল তার 46টি পুরনো আউটপোস্টও পুরোপুরি খালি করে দেয়। এই সীমান্তকে ইসরায়েল নন থ্রেট ফ্রন্ট হিসেবে দেখত, কিন্তু সেই ধারণা পুরোপুরি বদলে গেছে। অক্টোবর 7-এর পর ইরানের ডাবল রিং অফ ফায়ার পরিকল্পনা উন্মোচিত। যখন হামাস ইসরায়েলে আকস্মিক হামলা চালায়, ইসরায়েলের সামরিক গোয়েন্দারা ভাবতে শুরু করে, এবার কি অন্য সীমান্ত দিয়েও এমন হামলা হতে পারে? একটি বিশেষ রেড টিম তদন্ত করে নতুন বাস্তবতা তুলে ধরে। ইরানের দীর্ঘমেয়াদী পরিকল্পনা। ইরানের কুদস ফোর্সের নিহত কমান্ডার সোলাইমানি একটি কৌশল তৈরি করেছিলেন ডাবল রিং অফ ফায়ার, অর্থাৎ মিসাইল, ড্রোন আর গ্রাউন্ড মিলিশিয়াদের দিয়ে চারদিক ঘিরে ইসরায়েলকে আক্রমণ করা। এই গ্রাউন্ড ফোর্সের অংশ হল ইরাকি শিয়া মিলিশিয়া, ইয়েমেনের হুথি যোদ্ধারা, সিরিয়ার ভেতরের ইরান সমর্থিত গোষ্ঠী এবং লেবাননের হিজবুল্লাহ। অক্টোবর 7 হামলা ইরান ভিত্তিক এই পরিকল্পনাকে আরও স্পষ্ট করে দিয়েছে। কেন জর্ডান হঠাৎ হুমকি করিডোর? ধারণা এখন খুব পরিষ্কার। ইরাকি মিলিশিয়া ও হুথিরা জর্ডান বা দক্ষিণ সিরিয়া দিয়ে ইসরায়েলের দিকে দ্রুত আগাতে পারে। ইসরায়েলি সূত্র অনুযায়ী ইরাক থেকে জর্ডান সীমান্তে পৌঁছাতে কয়েক ঘন্টা লাগে। ওই রুটে পিকআপ ট্রাক, হালকা যান, ছোট অস্ত্র সব চলতে পারে। জর্ডানীয় সেনার তৎপরতা এড়িয়ে তারা জর্ডান নদীর ব্রিজগুলোর দিকে এগোতে পারে। বিশেষ করে 3টি জায়গা তাদের টার্গেট: এলএনবি ব্রিজ, দামিয়া ব্রিজ, গ্যালিলি হ্রদের দক্ষিণের পথ। এগুলো জেরুজালেমের দিকে সরাসরি প্রবেশ পথ। এমনকি লেবাননের হিজবুল্লাহ ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম আল আখবার জানিয়েছে, বাগদাদ এবং জর্ডানে নাকি একটি যৌথ ওয়ার রুম চলছে, যেখানে প্রায় 8,000 ইয়েমেনি শ্রমিকের মধ্যে অনেকেই হুথিদের সঙ্গে যুক্ত। ইসরায়েলের পাল্টা ব্যবস্থা, পুরনো আউটপোস্টে ফিরে যাওয়া। ইসরায়েল এই পরিস্থিতিকে দেখে দ্রুত সিদ্ধান্ত নেয় জর্ডান সীমান্ত আবার সামরিক ফ্রন্ট বানাতে হবে। 35 বছরের বেশি বয়সী যারা রিজার্ভ থেকে বাদ ছিলেন, তাদের স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। ইসরায়েলি সেনারা বলেছে, এরা হয়তো গাজার ভেতরে যুদ্ধ করতে পারবে না, কিন্তু নিজেদের বাড়ির পাশে সীমান্ত রক্ষা করতে অবশ্যই পারবে। ইরানের শক্তি, এই ভয়ের মূল কারণ। মধ্যপ্রাচ্যে ইরান এখন সবচেয়ে সংগঠিত মাল্টিফ্রন্ট নেটওয়ার্ক পরিচালনা করছে। হিজবুল্লাহ লেবানন, মিলিশিয়া ইরাক, হুথি ইয়েমেন, সিরিয়ার বিভিন্ন গ্রুপ, গাজার হামাস, রাজনৈতিক ও সামরিক সহায়তা। ড্রোন ও মিসাইল প্রযুক্তিতে ইরান এখন বিশ্বের শীর্ষ 5 দেশের একটি। এ কারণেই ইসরায়েল জর্ডান সীমান্তকে আর হালকা করে দেখছে না। ইরান থেকে ইয়েমেন পর্যন্ত এক টানটান সামরিক সজ্জা। সারি সারি ইয়েমেনি ক্ষেপণাস্ত্র কি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে পারবে? যদি তা হয়, তাহলে ইসরায়েলের জন্য ঘোর অন্ধকার অপেক্ষা করছে। পরিস্থিতি কি সেই অনিবার্য সংঘাতের দিকেই গড়াচ্ছে? ফিলিস্তিনের গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই হুথি যোদ্ধারা লোহিত সাগরে চলাচলকারী ইসরায়েলি ও তাদের সংশ্লিষ্ট জাহাজগুলোতে নিয়মিত হামলা চালায়, কিন্তু এবার তারা আরও সরাসরি হুঙ্কার দিয়েছে। হুথি আনসারুল্লাহর রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল ফারা সাফ জানিয়েছেন, ইসরায়েলকে জবাব দেওয়ার জন্য ইয়েমেন সম্পূর্ণভাবে প্রস্তুত। আল ফারায়ের ভাষ্য, ইয়েমেন প্রতিক্রিয়া জানাতে সম্পূর্ণভাবে প্রস্তুত। এটা শুধুই রাজনৈতিক রটনা নয়, বরং বাস্তবে হাতের তালুতে থাকা কৌশলগত পরিকল্পনা। অতি সশস্ত্র গোষ্ঠীর পক্ষ থেকে এমন সরাসরি সামরিক পরিকল্পনার ঘোষণা আন্তর্জাতিক কূটনীতির প্রেক্ষাপটে অত্যন্ত মূল্যবান। এর অর্থ কেবল কথার যুদ্ধ নয়, বরং বাস্তব সামরিক সংঘাতের প্রস্তুতি। ইয়েমেন ঘোষণা করেছে, যে কোনো আগ্রাসনের বিপরীতে তারা শক্ত জবাব দিতে প্রস্তুত। হুথিদের শক্তিকে ইসরায়েল আর ছোট করে দেখতে পারছে না। সাম্প্রতিক সময়ে হুথিদের ছোড়া মিসাইলে বহুবার ইসরায়েলের বিমান চলাচল ব্যবস্থাকে বন্ধ করতে হয়েছে, যা দেশটির জন্য এক চরম বিব্রতকর ও বেগতিক পরিস্থিতি। ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা হলো মধ্যপ্রাচ্যের আকাশে এক অভেদ্য বর্ম, কিন্তু বারবার সেই বর্মে ফাটল ধরাচ্ছে ইয়েমেনের মরুভূমি থেকে উড়ে আসা ক্ষেপণাস্ত্র।
ইসরায়েল হুথিদের দমানোর চেষ্টা করেছে, তাদের অবস্থানে হামলা করেছে, কিন্তু ফলাফল হয়েছে উল্টো। কারণ হুথিরা কেবল একটি প্রক্সি শক্তি নয়, তাদের রয়েছে এক দৃঢ় আদর্শিক প্রতিরোধ এবং সম্ভবত অপ্রচলিত কিন্তু কার্যকর সামরিক সক্ষমতা। হুথিদের এই সামরিক প্রস্তুতি কেবল মধ্যপ্রাচ্যের কূটনীতিক ও ছন্দ হামলার পর্যায়ে সীমাবদ্ধ থাকবে, নাকি আগামী কয়েক সপ্তাহে একটি বাস্তব সামরিক সংঘাত ঘটে যেতে পারে, এই নিয়েই এখন চলছে তীব্র জল্পনা। তেহরান থেকে শুরু করে ইয়েমেনের রাজধানী সানা পর্যন্ত বিস্তৃত এই প্রতিরোধ অক্ষ এখন টানটান যুদ্ধের সাজে প্রস্তুত। এই উত্তেজনা কোনো বিচ্ছিন্ন রাজনৈতিক ঘটনা নয়, বরং ফিলিস্তিন সংঘাতের ধারাবাহিকতা, যা এখন মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক মানচিত্রকে নতুন করে আঁকার দিকে ইঙ্গিত দিচ্ছে। লোহিত সাগরে ইসরায়েলি সংশ্লিষ্ট জাহাজগুলোতে হুথিদের নিয়মিত হামলা বৈশ্বিক বাণিজ্যে গভীর প্রভাব ফেলছে। ইসরায়েলের দুর্বলতা এখন হুথিদের চোখে ধরা পড়েছে, আর তারা এই সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের আঞ্চলিক ক্ষমতাকে আরও সুসংহত করতে চাইছে। ইয়েমেনের তথ্য মন্ত্রণালয়ের সিনিয়র উপদেষ্টা তৌফিক আল হামিরির কণ্ঠেও কোনো দ্বিধা নেই, কোনো রাখ ঢাক নেই। তিনি স্পষ্ট করে দিয়েছেন, নেতানিয়াহুর যে কোনো নতুন আগ্রাসনের জন্য ইয়েমেন প্রস্তুত এবং তাদের প্রতিক্রিয়া হবে অত্যন্ত বেদনাদায়ক। স্পুটনিককে দেয়া তার সাক্ষাৎকারটি যেন এক বিদ্যুৎ ঝলক। তাতে হুথিদের শক্তি ও কৌশলের ইঙ্গিত স্পষ্ট। ইয়েমেন হুমকি মেনে নেয় না, আমাদের বিকল্প বিস্তৃত। ইসরায়েল আবারও হামলা চালালে আমরা প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। এই বাক্যগুলো কেবল সতর্কবার্তা নয়, এটি আনসার আল্লাহ বা হুথি গোষ্ঠীর চ্যালেঞ্জ। পুতিনের লুকানো পৃথিবী। ভ্যালদাই হ্রদের তীরে এক রহস্যময় সাম্রাজ্য। রাশিয়ার হৃৎপিণ্ড আর ইউরোপের প্রান্তের মাঝামাঝি মস্কো ও সেন্ট পিটার্সবার্গের মাঝখানে এক নীরব হ্রদ, নাম তার ভ্যালদাই। নীল জলের গভীরে লুকিয়ে আছে এক গোপন সাম্রাজ্য। বলা হয় এখানেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সবচেয়ে রহস্যময় আস্তানা। একটি ব্যক্তিগত রেল স্টেশন, বিশাল প্রাসাদ, আকাশচুম্বী ভবন, নিরাপত্তা ঘাঁটি, এমনকি অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল সিস্টেমও রয়েছে সেখানে। সবই যেন এক সামরিক দুর্গের মতো। কিন্তু এই ভৌতিক নিরাপত্তার মাঝেই দেখা যায় কিছু অদ্ভুত জিনিস। একটা ছোট্ট খেলার মাঠ, এমনকি একটি গো কার্ট ট্র্যাক। প্রশ্ন জাগে, এগুলো কার জন্য? পুতিনের দুটি মেয়ে রয়েছে, দুজনের বয়সী প্রায় 40-এর কোঠায়। স্ত্রীকে তালাক দিয়েছেন বহু আগে। নতুন কোনো নারী সঙ্গীকে তিনি প্রকাশ্যে আনেননি। তবু এই খেলার মাঠ কারা ব্যবহার করে? কার জন্য এই শিশুদের রাজ্য? রাশিয়ার অনুসন্ধানী সাংবাদিক ইলিয়া রজদেস্তোভেনস্কি বলছেন, তারা গোপন এজেন্টের মতো। অন্য নামে পরিচয়পত্র, আলাদা নিরাপত্তা, যেন পৃথিবী জানে না তারা আছে। রজদেস্তোভেনস্কির তদন্তে বেরিয়ে আসে পুতিনের দুজন গোপন পুত্র রয়েছে, ইভান ও ভ্লাদিমির জুনিয়র। বয়স যথাক্রমে 10 ও 6 বছর। তারা নাকি থাকে এই ভ্যালদাই হ্রদের প্রাসাদেই। প্রথম সূত্র মেলে সুইজারল্যান্ডে। 2015 সালে এক স্থানীয় সংবাদপত্র জানায়, সাবেক অলিম্পিক জিমন্যাস্ট আলিনা কাবায়েভা গোপনে এক ক্লিনিকে সন্তান জন্ম দিয়েছেন। সেই সময় থেকেই গুঞ্জন, এই সন্তানদের পিতা কি তবে পুতিন? কাবায়েভা একসময় রাশিয়ার জাতীয় নায়িকা ছিলেন, সোনার পদক জয় করে সবার মন জয় করেছিলেন। কিন্তু পুতিনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে কেউ মুখ খোলেনি। একবার এক সংবাদপত্র প্রকাশ করেছিল তাদের বিয়ের খবর। পরদিনই সংবাদপত্রটি বন্ধ করে দেওয়া হয় চিরতরে। এরপর শুরু হয় রজদেস্তোভেনস্কির অনুসন্ধান। ফ্লাইট রেকর্ড, আর্থিক নথি, নিরাপত্তা খরচ সব খুঁজে খুঁজে তিনি দেখেন আলিনা কাবায়েভা ও পুতিনের ঘনিষ্ঠ বৃত্তের মানুষজন নিয়মিত সুইজারল্যান্ডে যাতায়াত করতেন। সেই সময়ে নাকি জন্ম নেয় ইভান ও ভ্লাদিমির জুনিয়র। এমনকি ভ্যালদাই প্রাসাদের ভেতরে কাজ করা এক কর্মী গোপনে নিশ্চিত করেছেন সেখানে দুটি শিশু থাকে, খেলে, শেখে, কিন্তু পৃথিবীর সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই। বলা হয় তারা ঘিরে আছে দেহরক্ষী, শিক্ষিকা, দাসী আর ন্যানিতে। তাদের বিনোদনের জন্য রয়েছে গোকার্ট, সিনেমা হল, গির্জা, এমনকি নিজস্ব চিড়িয়াখানাও, কিন্তু নেই স্বাধীনতা। এই প্রাসাদ শুধু বিলাসিতা নয়, এটি এক নিঃসঙ্গ সাম্রাজ্য। পুতিনের ব্যক্তিগত ট্রেন প্রতিদিন সেখানে যায়। আকাশে টহল দেয় হেলিকপ্টার, চারপাশে মিসাইল প্রতিরক্ষা, যেন এক রাজা নিজের পরিবারকে পৃথিবী থেকে আড়াল করে রেখেছেন। অবশেষে সাংবাদিক ইলিয়া বলেন, এটা শুধু পরিবারের গল্প নয়, এটা রাষ্ট্রের অর্থ, ক্ষমতা আর গোপনীয়তার গল্প। রাশিয়া যেন এক মানুষের ব্যক্তিগত সাম্রাজ্য হয়ে গেছে,
রাশিয়ার প্রেসিডেন্টের পুত্ররা হয়তো একদিন বুঝবে তাদের বিলাসিতা আসলে বন্দিত্ব। আর এই ভ্যালদাই হ্রদ যেখানে সূর্য ডোবে সেখানে জন্ম নেয় সবচেয়ে অন্ধকার রহস্য।